ছাত্রীরা আশা করি সবাই ভালো আছো। আগের দিন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড গ্রুপ প্রসেসেস। সেখানে কিন্তু আমরা কিছুটা হলেও ধারণা হয়তো দিতে পেরেছি সামাজিক প্রভাব বিস্তার বলতে কি বোঝানো হয়, হোয়াট ইজ গ্রুপ, এটা আমরা বুঝেছি। তাও একবার রিকালেক্ট করে নিই। বলেইছিলাম আজকে আমি টাইপস অফ গ্রুপ পড়াবো, কিন্তু তার আগে একটু বলে নিই যে গ্রুপ বলতে আমরা কি বলেছিলাম। আমরা গোষ্ঠী কথাটার থেকে গ্রুপ কথাটা অনেক বেশি স্বাচ্ছন্দ্য, তাই গ্রুপ বলেই বলছি। আমরা সেখানে বলেছিলাম যে দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো উদ্দেশ্য সাধন লাভের জন্য একসঙ্গে মিলিত হচ্ছে বা একসঙ্গে মিলে যখন আমরা কোনো একটা লক্ষ্যে উপনীত হচ্ছি তাকেই আমরা গোষ্ঠী বা গ্রুপ বলছি। এছাড়াও বিভিন্ন মনোবিদরা অনেক সংজ্ঞা দিয়েছেন, কিন্তু গোষ্ঠী বা গ্রুপ বলতে গিয়ে কয়েকটা ওয়ার্ড আমরা ভীষণভাবে পরিচিত হয়ে যাব। সেইটা যদি আমাদের মাথায় থাকে তাহলে দেখবে যে গ্রুপ সম্পর্কে যেটাই আমরা বলি না কেন, যে জিনিসটাই থাক না কেন, আমাদের কাছে কিন্তু অত্যন্ত সোজা হবে। সেখানে আমরা বলেছিলাম যে একটা গ্রুপ তখনই তৈরি হতে পারে যখন সেই গ্রুপের যে কোনো সদস্য, সেটা সদস্য সংখ্যা ছোট হতে পারে বা অনেক লার্জ গ্রুপ হতে পারে, কিন্তু যেটাই হোক না কেন তাদের মধ্যে যেন সমান আদর্শ থাকে, সম আদর্শ থাকে, একই আদর্শ একই আচরণ, তাদের মধ্যে যেন আমরা মনোভাব থাকে, তাদের মধ্যে যেন দলগত মনোভাব থাকে, বা তারা প্রত্যেকেই যেন এক গ্রুপের একটা অংশীদার বলে নিজেদেরকে মনে করে, তবেই কিন্তু, এবং সকলের মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, নিবিড়, আন্তরিক, ঘনিষ্ঠ। এই ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা ভীষণভাবে পরিচয় লাভ করব। দেখবে এইগুলো যদি একটা গ্রুপের মধ্যে থাকে তবে কিন্তু। এবং আর একটা কথা আমার বলা হলো না, যেটা আমরা আগের দিনও বলেছিলাম, যে এই গ্রুপের সাধারণ বৈশিষ্ট্য যেখানে কিন্তু খুব দরকার একটা স্থায়িত্ব, অর্থাৎ গ্রুপ কিন্তু এক দুদিনের নয়, সেটাই গ্রুপ হতে পারে যেটা কিন্তু যথেষ্ট দিন অবধি স্থায়িত্ব লাভ করছে। তাহলে এই গ্রুপের কয়েকটা ওয়ার্ড সম্পর্কে জানার পর তাহলে সমস্ত গ্রুপই যে উদ্দেশ্য অনুযায়ী তৈরি হচ্ছে, উদ্দেশ্য ছাড়া কোনো গ্রুপ তৈরি হচ্ছে না তা কিন্তু নয়। তাহলে কোনটা উদ্দেশ্যের জন্য আর কোনটা উদ্দেশ্য নয় সেটা বলতে গেলেই আমরা কিন্তু টাইপস অফ গ্রুপে আসব। মনোবিদ কুলে গ্রুপকে দুভাগে ভাগ করেছেন। প্রথমে তিনি বলেছেন প্রাথমিক গোষ্ঠী, যাকে ইংরেজিতে আমরা বলি প্রাইমারি গ্রুপ, আর সেকেন্ডারি গ্রুপ, যাকে বাংলায় বলি মাধ্যমিক গোষ্ঠী। তাহলে কি বললাম, মনোবিদ কুলে গোষ্ঠীকে দুভাগে ভাগ করেছেন, একটি হলো প্রাথমিক গোষ্ঠী, অপরটি হলো মাধ্যমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী কথাটাতেই আমরা বুঝতে পারছি প্রথম আমরা যেখানে আসি। আমরা আগের দিনই বলেছি যে এটা যদি বুঝতে গেলে আমাদের সবার আগে একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে পারি। পরিবার হলো প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ। পরিবার প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ কেন না, পরিবার হচ্ছে আমাদের কাছে এমন একটা জায়গা, জন্মের পর শিশু যখন জন্মগ্রহণ করছে তখন শিশু প্রথম কোথায় আসছে, প্রথম কিন্তু সে তার পরিবারেই আসছে। যে পরিবার, সে কিন্তু ইচ্ছাকৃতভাবে আসছে তা না, সেই জন্য অনৈচ্ছিক গোষ্ঠী হিসাবেও পরিবারকে বলা হয়। যে গোষ্ঠীতে আমরা কোথায় আসবো আমরা কিন্তু জানি না। তাই পরিবারে যখন শিশু আস্তে আস্তে, যখন শিশুটি বড় হচ্ছে, সে আস্তে আস্তে মা, বাবা, ভাই, বোন, দাদু, ঠাকুমা সবার সঙ্গে পরিচিত হচ্ছে। আমরা প্রথম যে সমস্ত আচরণ, আমাদের যা যা প্রথম শেখার, সব কিছু আমরা পরিবারে শিখছি। কিন্তু পরিবার তাই জন্য একটি প্রাথমিক গোষ্ঠী বলা হয়, যে গোষ্ঠীতে সভ্যরা কিন্তু, আমি আগেই বললাম যে সব গোষ্ঠীতেই যে সবাই সবসময় একটা উদ্দেশ্যের জন্যই তৈরি হয় তা কিন্তু নয়। পরিবার হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু আমাদের আপনা থেকেই সেটা তৈরি হয়ে যায়। এই পরিবারের সকলের সঙ্গে আমাদের সম্পর্কটা ভীষণ সুন্দর হয়, ভীষণ ঘনিষ্ঠ হয়, ভীষণ আন্তরিক, এবং সবার সাথে সবার কিন্তু মুখোমুখি সম্পর্ক। মুখোমুখি মানে সকাল বিকাল বা সারাদিন না দেখা হলেও সবাই ব্যস্ততার মধ্যে রাত্রিবেলায় কিন্তু সবাই একসঙ্গে বসে খাচ্ছি, সবাই সবার সঙ্গে কথা বলছি, সুখ দুঃখের আলোচনা করছি, সব কিন্তু দেখো এখনই আমরা সবাই কোথায় আছি, সবাই কিন্তু বাড়িতে আছি। তাহলে বাড়িতে সবসময় আমরা পরিবারের সকলের সঙ্গে সময় কাটাচ্ছি, একসঙ্গে খাওয়া দাওয়া করছি, সমস্ত টাইমেই আমরা কিন্তু একই সঙ্গে রয়েছি। তাহলে পরিবারকে বা প্রাথমিক গোষ্ঠী যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা পরিবার ছাড়াও আরো ছোট শিশুর খেলার দল, যারা কিন্তু জানে না যে কিভাবে তারা আস্তে সবাই মিলে খেলছে, তাহলে প্রাথমিক গোষ্ঠী কাকে বলবো, যে গোষ্ঠীর সভ্যদের মধ্যে সম্পর্ক কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ আন্তরিক, ভীষণ ঘনিষ্ঠ, ভীষণ সুন্দর আন্তরিক ঘনিষ্ঠ ছাড়াও একটা কথা মুখোমুখি। আর
কি বলবো না, এখানে কিন্তু কারোর সঙ্গে কারোর কোনো বিভেদ নেই, বা সবার কিন্তু স্বতঃস্ফূর্ত, তারা কিন্তু প্রত্যেকের সঙ্গে আছে, আমরা প্রত্যেকের বিপদে আপদে থাকছি, একে অপরকে সাহায্য করছি, সমস্ত কিন্তু আমরা প্রাথমিক গোষ্ঠীর মধ্যেই রয়েছে। এবং প্রাথমিক গোষ্ঠী কিন্তু আমাদের কাছে পরিবার বা যেটাই হোক না কেন, সেটা কিন্তু স্থায়িত্ব খুব একটা অস্থায়ী কিন্তু হয় না। আর কি বলতে পারি, এই প্রাথমিক গোষ্ঠীর সভ্যরা যারা আছেন প্রত্যেকের মধ্যে, যেহেতু তারা আমরা ধরেই নিয়ে চলি যে তারা একই আদর্শায়িত হয়েছে, অথবা একই আচরণ, সকলের মানসিকতা ধরে নিয়ে আমরা এক, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই সবার সঙ্গে সবার মুখোমুখি সম্পর্কের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কিন্তু একটা রুচি, অর্থাৎ আমাদের যে কালচার যেটা বলি, তারও কিন্তু একটা সিমিলারিটি রয়েছে। তাই আমরা প্রাথমিক গোষ্ঠী বলতে গেলে সবসময় বলবো যে গোষ্ঠী সভ্যদের মধ্যে মুখোমুখি সুন্দর সম্পর্ক বর্তমান। ঠিক তার উল্টোটাই হচ্ছে মাধ্যমিক গোষ্ঠী। মাধ্যমিক গোষ্ঠী বলতে গেলে আমরা কি বলবো, সেকেন্ডারি গ্রুপ। মাধ্যমিক গোষ্ঠী ঠিক উল্টো, যে গোষ্ঠীর সভ্যরা, এক্ষেত্রে কিন্তু সভ্যরা কোনো একটা উদ্দেশ্য সিদ্ধির জন্যই সবাই একত্রিত হয়, এবং তাদের মধ্যে কিন্তু সকলের সঙ্গে সকলের যে সম্পর্ক ভীষণভাবে প্রত্যক্ষ থাকে তা নয়, ঠিক উল্টোটা। অর্থাৎ মাধ্যমিক গোষ্ঠীতে যদি যেরকম ডিরেক্ট, এখানে কিন্তু ইনডিরেক্ট, অর্থাৎ পরোক্ষ। যতটা এখানে আন্তরিক, ঠিক এখানে ততটা আন্তরিক সম্পর্ক সম্ভব কখনোই নয়, কারণ সেখানে অনেক বড় বড় গোষ্ঠী তৈরি হয়, যে গোষ্ঠীর সভ্যরা কিন্তু তারা একসঙ্গে আছে, কাজ করছে, কাজ মিটে গেলে হয়তো যে যার বাড়ি ফিরে যাচ্ছে, তাই সেখানে কিন্তু সবার সঙ্গে সবার সম্পর্ক সবসময় যে ভীষণ ভালো হবে তা কিন্তু নয়। তাই বলা হয় তাদের সম্পর্ক অনেকটাই কিন্তু বাহ্যিক, এবং তাদের মধ্যে কিন্তু ভীষণ ঘনিষ্ঠতাও কম, তাদের মধ্যে সহযোগিতার মানসিকতা কম। কখনো কখনো কেউ এই গোষ্ঠীতে যোগদান করছে তার ইচ্ছার উপর, আবার যখন কারোর ইচ্ছা হচ্ছে সেই সদস্য বেরিয়ে যেতে পারছে। ঠিক একই, ঠিক যেরকম আমরা প্রাথমিক গোষ্ঠী বলছি, ঠিক তার অপোজিটটাই কিন্তু মাধ্যমিক গোষ্ঠী। মাধ্যমিক গোষ্ঠী তাই জন্য আমরা উদাহরণ দিতে গিয়ে আমরা বলে থাকি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দেখবে রোটারি ক্লাব আছে, আমাদের এখানে অনেক সুইমিং ক্লাব আছে, এছাড়াও বিভিন্ন ট্রেড ইউনিয়ন, ছাত্র সংঘ, কৃষক সমিতি, যেখানে কিন্তু সকলের বেশিরভাগ ক্ষেত্রেই সবাই কিন্তু আমরা নির্দিষ্ট একটা কাজ বা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্যই আমরা মিলিত হচ্ছি। যেমন এখন ভীষণভাবে অনলাইনে যে আমরা পড়াশোনা করছি, আমরা যারা করছি তারা মিলে কিন্তু একটা গ্রুপ তৈরি করছি। হয়তো অনেক সময় দেখা যাবে যে সেই সময় বা অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছি কোনো একটা কাজের জন্য, দেখা যায় হয়তো সেই কাজটা হয়ে গেল, তারপর হয়তো সেই গ্রুপটা বলা হলো স্টপ করে দেওয়া হলো, তাহলে সেই যে গ্রুপটাও হলো মাধ্যমিক গোষ্ঠী। মাধ্যমিক গোষ্ঠীর সভ্যদের মধ্যে সম্পর্ক তাই বলা হয় পরোক্ষ, বাহ্যিক এবং অতটা ঘনিষ্ঠ নয়, এবং তাদের মধ্যে কোনো মুখোমুখি সম্পর্ক থাকে না, তাদের মধ্যে কিন্তু প্রত্যক্ষ সহযোগিতাও থাকে না। যে গোষ্ঠী তৈরি হয় সেই গোষ্ঠী যে অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে তা না। মাধ্যমিক গোষ্ঠীর সভ্যদের মধ্যে যেমন প্রাথমিক গোষ্ঠীর সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রে ছোট হয়, মাধ্যমিক গোষ্ঠী সভ্যদের কিন্তু সংখ্যা অনেক সময় বৃহদাকার হয়। তাহলে আমরা প্রাথমিক আর মাধ্যমিক এই দুটোর মধ্যে কিছুটা হলেও বুঝতে পেরেছি, কিন্তু আবার এটাও বলে দিই যে এই যে মাধ্যমিক গোষ্ঠীগুলো, মাধ্যমিক গোষ্ঠীর মধ্যেও কিন্তু আবার প্রাথমিক গোষ্ঠী তৈরি হয়। তাহলে যেমন ধরো আমরা স্কুল বিদ্যালয় যখন যাচ্ছি, সেখানে আমাদের ক্লাসে অনেক স্টুডেন্ট একসাথে পড়াশোনা করছে, কিন্তু তার মধ্যেও কি আমরা কিছুজন মিলে অনেক ভালো বন্ধু তৈরি হয়ে যায়, দেখা যায় সেই বন্ধুরা আবার আরও যখন উচ্চ স্তরে পৌঁছচ্ছে, একই সঙ্গে কলেজে পড়ছে, একই সাথে ইউনিভার্সিটি, অথবা না পড়লেও তাদের মধ্যে কজনের সঙ্গে কজনের কিন্তু এমন একটা প্রাথমিক গোষ্ঠী তৈরি হয়ে গেছে, তারা কিন্তু সেই গোষ্ঠীটা বা সেই গ্রুপটা কিন্তু ভাঙলো না। তাহলে প্রত্যেকটা মাধ্যমিক গোষ্ঠীতেও কিন্তু আবার প্রাথমিক গোষ্ঠী তৈরি হতে পারে। তাহলে প্রাথমিক এবং মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য অবশ্যই আসে, এবং আশা করি তোমরা নিজেরাই আমার বলার মধ্যেই বুঝতে পেরেছো যে প্রাথমিক এবং মাধ্যমিক গোষ্ঠী কি। কিন্তু প্রাথমিক গোষ্ঠী এই গ্রুপ বিভাজন বা টাইপস অফ গ্রুপটা বলার আগে আমি এই প্রাথমিক মাধ্যমিক যে গোষ্ঠীর ভূমিকা, সমাজ জীবনে তারা কি কি কাজ করছে সবটা কিন্তু আমি একটু বলে দিতে চাই। তার মধ্যে আমি একটু দেখাই যে দেখো মনোবিদ কুলে আমি যখন বললাম দুভাগে ভাগ করলেন প্রাথমিক গোষ্ঠী, মাধ্যমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী দেখো মেন কথা কি পয়েন্ট, তাহলে মুখোমুখি প্রত্যক্ষ ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান। ঠিক একইভাবে দেখো এদের মধ্যে কিন্তু কোনো মুখোমুখি সম্পর্ক নেই, এদের মধ্যে সম্পর্ক কীরকম, পরোক্ষ, বাহ্যিক, নৈবর্তিক। এখানে দেখো উদাহরণ আছে কি পরিবার, ছোট শিশুর খেলার দল ইত্যাদি। আবার এখানে ট্রেড ইউনিয়ন, ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষক সমিতি, রোটারি ক্লাব, তুমি যেগুলো আমরা প্রয়োজনের তাগিদে
আমরা আমরা মিলিত হচ্ছি, সেইগুলোই কিন্তু মাধ্যমিক গোষ্ঠীর উদাহরণ। তাহলে মাধ্যমিক গোষ্ঠী এবং প্রাথমিক গোষ্ঠীর মূল কথা কিন্তু আমরা আশা করি বুঝতে পেরেছি। কিন্তু প্রাথমিক গোষ্ঠী কিছু বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি গ্রুপ যদি আমরা বলতে চাই, সেখানে আমরা প্রথমেই বলবো, যেটা আমি প্রথমেই বলেছি, কি বলেছি, প্রাথমিক গোষ্ঠীর যারা সভ্য তাদের মধ্যে সম্পর্ক কীরকম হবে আমরা জানি, প্রত্যক্ষ, ঘনিষ্ঠ, নিবিড়, আন্তরিক, প্রত্যেকের সঙ্গে প্রত্যক্ষের মুখোমুখি সম্পর্ক, প্রত্যেকের মধ্যে সম্পর্ক কিন্তু ভীষণ সুন্দর, এটাই তার ফার্স্ট পয়েন্ট হতে পারে। সেকেন্ডে আমরা বলতে পারি যে প্রাথমিক গোষ্ঠীর কিন্তু সভ্য সংখ্যা, অর্থাৎ আমরা মেম্বার কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিউক্লিয়ার ফ্যামিলি, তাছাড়াও জয়েন্ট ফ্যামিলিও যদি থাকে যেগুলো আগে ছিল, সেখানে আমাদের কিন্তু যতই হোক না কেন অনেক বেশি সদস্য কিন্তু থাকেন না। তাহলে সেই যে সভ্য সংখ্যা কিন্তু আমাদের কাছে অনেকটাই কীরকম হয়ে যায়, সীমিত হয়ে যায়। দেখো বলা হচ্ছে মানব সমাজের বিরাট অঞ্চল জুড়ে প্রাথমিক গোষ্ঠীর অবস্থান, একদম সত্যি কথা। প্রাথমিক গোষ্ঠী কিন্তু সমস্ত জায়গায় আছে, শুধু আমার বাড়িতে প্রাথমিক গোষ্ঠী তোমার বাড়িতে তা কিন্তু নয়, সমস্ত জায়গাতেই এই প্রাইমারি গ্রুপ কিন্তু আমরা পেয়ে থাকি। বলা হচ্ছে প্রাথমিক গোষ্ঠীগুলো আমাদের সমস্ত সৎ গুণগুলির উৎসস্থল। দেখো এই মাত্র আমি কথাটা প্রথমেই বললাম যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে কোথায়, পরিবারে আসে। এই পরিবার কিন্তু শেখায় আমাদের কিভাবে আমরা কোন কথা কোথায় বলবো, কিভাবে চলবো, প্রত্যেকের বড়দের কোন ভালো আচরণ, যারা আছেন তাদের সঙ্গে আমরা শিক্ষা করছি, তারা আমাদের শেখাচ্ছে কাকে কিভাবে কোথায় শ্রদ্ধা কিভাবে করবে, ভালোবাসবে কিভাবে, কাউকে সহযোগিতা কিভাবে করবে, কোন কথা কোথায় বলা উচিত, কোনটা বলা উচিত না, অর্থাৎ সমস্ত ভালো গুণগুলো শিক্ষা কিন্তু আমরা প্রাথমিক ভাবেই আমরা এই গোষ্ঠীতে পাই, প্রাথমিক গোষ্ঠীতে, যেটা কিন্তু পরবর্তীকালে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ব্যক্তিত্ব বিকাশে বিশেষভাবে সাহায্য করে। তাহলে প্রাথমিক গোষ্ঠীর একই কথা বলা হচ্ছে সভ্যদের মধ্যে সম্পর্ক ডিরেক্ট, প্রত্যক্ষ সহযোগিতা। প্রাথমিক গোষ্ঠীর সভ্যদের যেহেতু সকলে আমরা ধরে নিচ্ছি তাদের মধ্যে সম আদর্শ, তাই তাদের রুচির সাদৃশ্য, এই পয়েন্টগুলোই কিন্তু আমাদের প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য। যা আমি প্রথমে বলেছি সেটাই কিন্তু আবার বললাম, কারণ তোমাদের আলাদা করে আসবে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি গ্রুপ। তাহলে প্রাথমিক গোষ্ঠীর যে বৈশিষ্ট্য সেটাও আমরা মেন পয়েন্টগুলো দেখো এখানে আন্ডারলাইন করেছি। প্রথমে আগের পাতায় রয়েছে ভীষণ আন্তরিক, ঘনিষ্ঠ, যেটা বললাম। সেকেন্ডে দেখো বলেছি সভ্য, সংখ্যা সীমিত, সংস্কৃতি, রুচিবোধের সাদৃশ্য লক্ষ্য করা যায়। থার্ডে বলেছি সার্বিক, ক্রমবিকাশের সর্বস্তরে দেখা যায়। 4 নম্বর দেখো পয়েন্ট, মানব সমাজের সব গুণগুলির উৎসস্থল, ভালোবাসা, সহানুভূতি, সহযোগিতা, মমতা ইত্যাদি। মানব সমাজের বিরাট অঞ্চল জুড়ে অবস্থান, সভ্যদের উদ্দেশ্য কিন্তু একই থাকে, প্রত্যক্ষ সহযোগিতা বর্তমান, তাই এরা স্থায়ী গোষ্ঠী। তাহলে আশা করি প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য বুঝতে কোথাও অসুবিধা নেই। তাহলে সমাজ জীবনে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা কী? সমাজ জীবনে প্রাথমিক গোষ্ঠী বিরাটভাবে ভূমিকা গ্রহণ করে। যদি ফার্স্ট পয়েন্টে আমরা বলি, দেখো আমি এগুলো পয়েন্টে লিখে রেখেছি, ব্যক্তিত্ব বিকাশ, সামাজিকীকরণ, পরিবারের ভূমিকা, শিশুর প্রাথমিক। তাহলে প্রথমটা দিয়ে বলি, ব্যক্তিত্ব বিকাশ মানে আমি এই মাত্র বললাম পার্সোনালিটি ডেভেলপমেন্ট। একটা শিশুর ব্যক্তিত্ব বিকাশ অর্থাৎ যখন সে জন্মগ্রহণ করছে পরিবারে, সে পরিবার থেকে যত বড় হচ্ছে সে কিন্তু সমস্ত কিছু আচরণ পরিবার থেকে শিখছে। বাড়িতে যারা আছেন, যারা বড়রা আছেন, তাকে কিন্তু সেইভাবেই শেখানো হচ্ছে যে কোথায় কিভাবে তুমি চলবে, যত বড় হবে কোথায় তুমি যাচ্ছ, সেখানে গেলে কিভাবে থাকবে, সমস্ত কিছু। সেই জন্য এখানে আর একটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট এটা হওয়াও আমি মনে করি হওয়া উচিত যে শিশুর প্রাথমিক আচরণ শিক্ষা। একদম সত্যি কথা, প্রথম আচরণ শিক্ষাটাই আমাদের কাছে পরিবার অর্থাৎ প্রাথমিক গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠী কিন্তু আমাদের প্রথমেই শেখায় যে কোথায় কিভাবে কেমনভাবে আমরা আচরণ করব, সবটাই কিন্তু প্রাথমিক। তাহলে প্রাইমারি যে আমাদের যে ট্রেনিং সেটা কিন্তু আমাদের এই প্রাথমিক গোষ্ঠী থেকেই আসে। আর এই আচরণটাই আমরা কি করছি, সেই আচরণই যত আমাদের আস্তে আস্তে বড় হচ্ছি, যত আমাদের বয়স বাড়ছে, যত আমাদের অভিজ্ঞতা আমরা সঞ্চয় করছি, তত কিন্তু সেইগুলো আমরা আবার যখন বাইরের জগতে প্রবেশ করছি সেখানে গিয়ে ব্যবহার করছি এবং আস্তে আস্তে অভিজ্ঞতা, পরিবেশ, সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু পার্সোনালিটি বা ব্যক্তিত্ব গড়ে উঠছে। নেক্সট যে পয়েন্টে বলা হচ্ছে সেটা ভীষণ দরকারি, বলা হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন বলা হচ্ছে সামাজিকীকরণ ব্যক্তিত্ব বিকাশের একটা দিক।
ঠিক আছে? সামাজিকীকরণ কাকে বলে? এটা তো একটা, আমি যদি একটা ডেফিনিশন দিয়ে বলি যে সামাজিকীকরণ কি প্রক্রিয়া, না যে প্রক্রিয়া ব্যক্তিকে সমাজে অংশগ্রহণকারী সদস্য হতে শিক্ষা গ্রহণ করে। মানে কি কি কাজ সমাজে চলতে গেলে একটা ব্যক্তিকে মানে জানতে হবে, সেই সম্পর্কে যে শিক্ষা, তাকে বলা হয় সোশ্যালাইজেশন। এই তো গেল থিওরিটিক্যাল তত্ত্বের কথা। কিন্তু আমরা যদি খুব সাধারণভাবে এটা বোঝার চেষ্টা করি যে সামাজিকীকরণ কি, তাহলে আমরা এই কথাই বলবো না যেটা এতক্ষণ বললাম, যে একটা শিশু সমাজে এসে প্রথম থেকেই শিখছে, যখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, সে আইডেন্টিফাই করতে শিখছে যে বাবা মা আলাদা। সে কিন্তু আস্তে আস্তে শিখতে পারছে দাদা দিদি, অর্থাৎ দাদু ঠাকুমা, সমস্ত সবাইকে কিন্তু আস্তে আস্তে চিনতে পারছে। এবং সে কিন্তু যত বড় হচ্ছে সে কিন্তু দেখছে যে কে কিভাবে কথা বলছেন, কে কিভাবে চলছেন। এবং সে স্কুলে যাওয়ার সময় তাকে বলা হচ্ছে যে সবাই টিফিন খেলে সবাই মিলে ভাগ করে খেতে হয়, অর্থাৎ কিভাবে সকলের সঙ্গে চলতে হয়, সহযোগিতা কিভাবে তুমি করবে, ভালো কিভাবে বাসবে, সহানুভূতি কিভাবে দেখাবে, কারোর প্রতি মমতা কিভাবে দেখাবে, কারোর সঙ্গে কারোকে তুমি কিভাবে তার সঙ্গে তাকে শ্রদ্ধা করবে, কোথায় তুমি কোন কথাটা বলবে, কোথায় কত দূর পর্যন্ত তোমার বলা উচিত, কোথায় তুমি কোন কথাটা বলবে না, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারবে, সবার সঙ্গে মিশবে, সবার সঙ্গে থাকবে, কিন্তু কোনটা তোমার জন্য সঠিক, কোনটা তোমার জন্য সঠিক নয়, সেটা তুমি বুঝতে পারবে। তাহলে এই যে আচরণগুলো, শিক্ষা বা আচরণগুলো সবটাই আমরা প্রাথমিক গোষ্ঠী শিখছি। তাহলে এই যে শেখা এবং এই শিখে সেটাকে আমরা অ্যাপ্লাই করছি আমাদের সমাজে, সেটাকে আমি বলবো সামাজিকীকরণ। তাহলে সামাজিকীকরণ যদি আমার মধ্যে ছোট থেকে ঠিকঠাক হয়, তাহলে সেটা কিন্তু আমাদের পার্সোনালিটি তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে। যদি আমাদের সেই আগের দিন আমরা অনগ্রসর শিশু পড়েছি, সেখানে আমরা দেখেছি যে একটা শিশুর যদি ছোট থেকেই তার গঠনটা, অর্থাৎ তার বাড়ির পরিবেশ, হ্যাঁ, সব কিছুর মধ্যেই যদি তার সমস্যা তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু সে আস্তে আস্তে যত দিন যেতে থাকে সে কিন্তু ডিটোরিয়েট করতে থাকে। তাহলে এই ক্ষেত্রেও এটাই ঠিক একই প্রসেস, যে একটা শিশুর সামাজিকীকরণ যদি তার ঠিকঠাক হয়, যদি সে তার পরিবার থেকে সঠিকভাবে সমস্ত কিছু আচরণ শিখতে পারে, তাহলে কিন্তু সেই ছেলে বা সেই মেয়েটি কিন্তু আশা করা যায় ভবিষ্যতে কিন্তু ভালো কাজ করতে পারবে। এবং লাস্টে যদি আর একটা পয়েন্ট এখানে বলা হচ্ছে, নিবিড় সান্নিধ্যে চাহিদা পরিতৃপ্তি। এটাও বলেছি যে একটা প্রাথমিক গোষ্ঠী আমাদের কাছে এমন একটা গোষ্ঠী যেখানে সবার সঙ্গে সবার ভীষণ সুন্দর সম্পর্ক, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আমাদের আন্তরিক সম্পর্ক। এই যে আমরা সবসময় ভীত হচ্ছি, কারোর অবশ্যই এরকম হওয়া উচিত নয় যে কারোর যেন এই রোগ থেকে আমরা যেন মুক্তি পাই। বিশ্বে এখন করোনা থেকে আমরা কখন মুক্তি পাবো এই আশায় আমরা আছি, কিন্তু তার মধ্যেও কি আমাদের মনে হচ্ছে না যে আমার কোনো চেনা মানুষের কি হচ্ছে? তাহলে এই যে সম্পর্কটা, এই যে আমাদের ঘনিষ্ঠতা, এই যে আমরা সবাইয়ের সাথে আমরা থাকবো, কিন্তু তারপরেও কিন্তু আমরা যিনি আমাদের প্রাথমিক গোষ্ঠীতে আছেন তাদের সাথে, যাকে আমরা চিনি, তাদের সঙ্গে সম্পর্কটা কিন্তু নিবিড়, এবং সেই নিবিড় সান্নিধ্যের চাহিদার পরিতৃপ্তি কিন্তু আমরা প্রাথমিক গোষ্ঠীতে পাই। এবং এই প্রাথমিক গোষ্ঠীতে পাই বলে কিন্তু আমরা কিন্তু সেইটাও অনেক ক্ষেত্রেই মাধ্যমিক গোষ্ঠীতে অ্যাপ্লাই করি। এছাড়াও লাস্ট বলা হচ্ছে উদ্দেশ্য সিদ্ধিতে অনুপ্রাণিত করে। উদ্দেশ্য সিদ্ধিতে অনুপ্রাণিত করা মানে, দেখো আমি প্রথমেই বললাম যে প্রাথমিক গোষ্ঠীর কিন্তু যখন পরিবার তৈরি হচ্ছে কোনো উদ্দেশ্য থাকছে না, আমরা কিন্তু এখানে আসছি যাচ্ছি, আমরা সারাদিন যেখানেই করি সবার শেষে আমরা পরিবারে আসছি। কিন্তু বারবার বলছি, পরিবার প্রাথমিক গোষ্ঠী সব জায়গাতে তৈরি হয়, অর্থাৎ বৃহৎ বৃহৎ সংগঠন মাধ্যমিক গোষ্ঠীগুলোতেও কিন্তু আমাদের প্রাথমিক গোষ্ঠী তৈরি হয়। সেই প্রাথমিক গোষ্ঠীগুলো কিন্তু আমাদের কোনো লক্ষ্য বা কোনো উদ্দেশ্যে পৌঁছতে ভীষণভাবে সাহায্য করে। যে কোনো রাজনৈতিক দলে কোনো কিছুজন ব্যক্তি একসঙ্গে মিলে কোনো ভালো কাজ করলেন, এখানে এরকম অনেক এনজিও আছে, আমি যেমন জানি একটি মিল্ক ক্লাব, তো তারা কি করে, তারা দুস্থ যারা দুধ পায় না, ছোট শিশুরা, তাদেরকে অনেকে মিলে টাকা তুলে দুধ দেন। তাহলে এই যে কাজগুলো, এগুলো কিন্তু আমরা এই যে মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে সবাই কি করতে পারছেন তা কিন্তু নয়, কিছুজন মিলে কিন্তু সেই উদ্যোগটা নিই। এবং এই যে এখন করোনাতে প্রচুর মানুষ, প্রচুর পাড়া থেকে সবাই কিন্তু অনেক সাহায্য করছে, যারা একটু গরিব মানুষ তাদেরকে খাবার দেওয়ার চেষ্টা করছে, যদি কিছু একটুখানি তাদের সাহায্য করা যায়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, পাড়া একটা
বড় জায়গা, কিন্তু তার মধ্যে কিছুজন কিন্তু নিজেরা এগিয়ে যাচ্ছে। তাহলে উদ্দেশ্য সিদ্ধিতেও প্রাথমিক গোষ্ঠীগুলো কিন্তু অনেকটাই অনুপ্রাণিত করতে পারে। মাধ্যমিক গোষ্ঠী যদি আমি বলি, মাধ্যমিক গোষ্ঠী হচ্ছে, আমরা কি বলেছি যে মাধ্যমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য যদি বলি তাহলে ঠিক একইভাবে বলবো, মাধ্যমিক গোষ্ঠীগুলোর কিন্তু কোনো সম্পর্ক, যাদের সম্পর্ক পরোক্ষ বাহ্যিক, তাদের কিন্তু কোনো উদ্দেশ্য, ঠিক আমি আর এটা এইভাবে বলে দিচ্ছি না, দেখো যে আমরা কিন্তু সমাজ জীবনে যদি আমরা বলি প্রাথমিক গোষ্ঠী এবং মাধ্যমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, সেক্ষেত্রে দেখো উদ্দেশ্য প্রণোদিত হয়ে তৈরি হয়, স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এরা থাকে না, তাই এদেরকে কি বলা হয়, কৃত্রিম গোষ্ঠী। সেগুলো দেখো সবই বলে দিয়েছি। আকার কি হয়, বৃহৎ আকার হয়, যেমন রোটারি ক্লাব, সেটা আমরা অনেক। সম্পর্ক কীরকম হয়, মধুর নয়, সেটাও বলেছি। উদ্দেশ্য সিদ্ধিতে তৈরি হয় বলে এদেরকে মাঝে মাঝে কি বলা হয়, বিশেষ স্বার্থ গোষ্ঠী বা স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ। আবার দেখো সদস্যপদ গ্রহণ এবং বর্জন, এটাও আমি প্রথমে বলে দিয়েছি, সভ্যদের কিন্তু ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয়, বাধ্যবাধকতা থাকে না, আমি যখন খুশি এখানে ঢুকতে পারি, আবার যখন খুশি বেরোতে পারি। গোষ্ঠীর কাজকর্ম বিধিবদ্ধ, মানে একটা পার্টিকুলার কোনো একটা কাঠামো থাকে, বিষয়বস্তু থাকে, আমরা সেই কাজগুলোই কিন্তু করতে থাকি। কিছু গোষ্ঠী স্থায়ী, আবার কিছু অস্থায়ী। দৈহিক নৈকট্য সেভাবে থাকে না, এবং সম্পর্ক কি বলেছি, প্রত্যক্ষ আন্তরিক ঘনিষ্ঠ যোগাযোগ তাদের মধ্যে কিন্তু থাকে না। তাহলে প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, মাধ্যমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য এবং প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আমি বলার প্রথমেই বলে দিয়েছি, এবং এই থেকেই কিন্তু আমরা প্রাথমিক এবং মাধ্যমিক গোষ্ঠীর পার্থক্যটা বুঝতে পারছি। আজকে এই পর্যন্ত থাক, পরের দিনে কিন্তু আমি সমাজ জীবনে মাধ্যমিক গোষ্ঠীর ভূমিকা এবং আদার্স যে গ্রুপগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব।